আজকের গল্প মায়ের ছায়া। এমন সন্তানকে কে সামলাবে? এর চেয়ে ভালো তুমি নিঃসন্তানই থাকতে বৌমা। অনামিকার শাশুড়ি নিজের কপালে হাত ঠুকতে ঠুকতে বললেন, একে কোনো অনাথ আশ্রমে দিয়ে আসো। অনামিকার বড় ননদ বলল, না, ও আমার মেয়ে, যেমনই হোক আমি আমার মেয়েকে মানুষ করব। অনামিকা নিজের ছোট্ট সন্তানটিকে বুকে জড়িয়ে ধরে বলে। স্বামী সৌরভ বলে, অনামিকা, তুমি পাগল হয়ে গেছো নাকি? প্রতিবন্ধী সন্তান, এই সন্তান ভবিষ্যতে আমাদের জীবনে কাঁটা হয়ে যাবে। মস্তিষ্ক কাজ করে না, কোনোদিন হাঁটতে চলতে পারবে না, আমরা একে কিভাবে পালন করব? অনামিকা বলে, তুমি মেয়ের বাবা হয়ে এমন কথা বলছো? তোমার কাছ থেকে আমি এটা আশা করিনি। অনামিকার শ্বশুর বাড়ি প্রতিবন্ধী মানসিকভাবে অসুস্থ সন্তানটিকে গ্রহণ করতে রাজি ছিল না। এরপর অনামিকা একটা দৃঢ় সিদ্ধান্ত নিল। অনামিকা সৌরভ আর শ্বশুরবাড়ি ছেড়ে মেয়েকে নিয়ে অন্য শহরে চলে গেল। অনামিকার জন্য সামনের জীবন একেবারেই সহজ ছিল না। নিজের মেয়ে রিঙ্কুকে ও একা ফেলে কোথাও যেতে পারত না। তাই অনামিকা বাড়িতে বসে কাজ করার সিদ্ধান্ত নিল। সন্ধ্যাবেলা ও নিজের বাড়িতে ছোটদের পড়াতে শুরু করে। সকালে অনামিকা টিফিন সিস্টেম চালু করলো, যেখানে আশেপাশের অফিসগুলোতে ও রান্না করে নিজে টিফিন পাঠাতে লাগলো। পাশাপাশি বাড়িতে বড়ি, বিভিন্ন আচার বানাতেও শুরু করে। প্রতি শনিবার আর রবিবার অনামিকা ওর মেয়েকে শহরের বিখ্যাত মনোচিকিৎসক এবং ফিজিওথেরাপিস্টের কাছে নিয়ে যেত। অনামিকার পরিশ্রম আর ঈশ্বরের আশীর্বাদে রিঙ্কু 7 বছর বয়সে ধীরে ধীরে হাঁটা শুরু করলো। যদিও তার মানসিক বিকাশ বয়সের তুলনায় কম ছিল, তবুও অনামিকার চেষ্টার পরিশ্রমে রিঙ্কু এখন নিজের দৈনন্দিন ব্যক্তিগত কাজগুলো নিজেই করে নিতে পারত। অনামিকার পুরো জীবন ওর মেয়ে রিঙ্কুকে কেন্দ্র করেই ঘুরত। অনামিকা রিঙ্কুকে একটি বিশেষ বিদ্যালয়ে ভর্তি করায়। রিঙ্কুর চিকিৎসার খরচ সামলাতে অনামিকা দিন রাত পরিশ্রম করত। ও টিফিন পরিষেবা খুব জনপ্রিয় হয়ে উঠেছিল। ধীরে ধীরে ও খাদ্য ও ব্যবসাকে আরও পেশাদার রূপ দেওয়ার সিদ্ধান্ত নিল। সরকারি ঋণ নিয়ে অনামিকা একটা ছোট্ট রেস্টুরেন্ট খোলে। ধীরে ধীরে রেস্টুরেন্টটি জনপ্রিয় হয়ে উঠল। এদিকে রিঙ্কুও আস্তে আস্তে বড় হতে লাগলো। তার পায়ের অবস্থা উন্নতি হচ্ছিল। অনামিকা নিজে রেস্টুরেন্ট সামলাতো, তারপর রিঙ্কুর পড়াশোনা, লেখাপড়া, থেরাপির যত্নও নিত। রিঙ্কুরও যেন পুরো পৃথিবী বলতে শুধু অনামিকাই ছিল, তার একমাত্র সঙ্গী, যে তার সঙ্গে গাইতো, নাচতো, গান গাইতো। সময়চক্র দ্রুত এগিয়ে চলছিল। অনামিকা এক শক্তিশালী নারী হিসেবে সব সামলে রাখছিল, কিন্তু কোথাও না কোথাও তার শরীর ক্ষয় হতে শুরু করেছিল। অতিরিক্ত মানসিক চাপের কারণে ৪৫ বছর বয়সেই সে মানসিকভাবে খুব চাপগ্রস্ত থাকতে শুরু করলো। তবু এর সামান্য আভাসও সে রিঙ্কুকে জানতে দেয়নি। আজ রিঙ্কুর বয়স ২৫। রিঙ্কু একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে কর্মরত, সাধারণ মানুষের মতোই জীবন কাটাচ্ছে, কিন্তু আজ অনামিকা থেকেও যেন আর মেয়ের সঙ্গে নেই। ৫০ বছর বয়সেই ধীরে ধীরে তার স্মৃতিশক্তি হারিয়ে যাচ্ছে। মা, তুমি আজ কি খাবে? রিঙ্কু মমতা ভরে জিজ্ঞাসা করে। খাবার? না, আমি তো এক্ষুনি খেলাম। অনামিকা বিভ্রান্ত হয়ে উত্তর দেয়, না মা, তুমি এখনো খাওনি, চলো আজ তুমি রান্না করো। আমি আমি তো রান্না করতে জানি না, অনামিকা হাত নেড়ে বলে। রিঙ্কুর চোখে জল চলে আসে। যে মা একদিন হাজার হাজার মানুষের জন্য রান্না করত, আজ বলছে সে নাকি রান্না করতে পারে না। কখনো কখনো অনামিকার অসুস্থতা নিয়ে রিঙ্কু ঈশ্বরের সঙ্গে যেন ঝগড়ায় লিপ্ত হয়ে যেত। আমার মা কত কষ্ট সহ্য করে, কত ত্যাগ স্বীকার করে আমাকে একটা স্বাভাবিক জীবন দিয়েছে, আর আজ যখন আমি ঠিক আছি তখন মা নিজে একটা স্বাভাবিক জীবনও কাটাতে পারছে না। কেন? ঈশ্বর কী পাপ করেছে? কিন্তু আমি হার মানব না। মাকে তার স্বাভাবিক জীবন ফিরিয়েই দেব। আমার মা কিছুটা হলেও শান্তি, সুখ আর স্বস্তির সময় কাটাতে পারবে। আমি মায়ের ছায়া হয়ে সব সময় মায়ের পাশে থাকব। রিঙ্কু দৃঢ় প্রতিজ্ঞা করেছিল সে তার মায়ের কিছুই হতে দেবে না। রিঙ্কু দিন রাত এক করে মায়ের যত্ন নিতে লাগলো। অনামিকাকে সুস্থ রাখার জন্য রিঙ্কু মাকে নিয়মিত মানসিক ব্যায়াম করাতো, তার সঙ্গে মস্তিষ্কে নানা খেলা খেলতো, পুরনো ছবি দেখে মায়ের স্মৃতিশক্তিকে ঠিক রাখার চেষ্টা করত।
দেখো রিঙ্কু, এখন না হলে আর কখনো নয়। এখন সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে। বিয়ে করে আমার সঙ্গে আমেরিকায় সেটেল হবে, নাকি এখানে থেকে তোমার মায়ের সেবা করবে? একটা সুন্দর জীবন তোমার অপেক্ষায় আছে। মাকে কোনো ভালো হাসপাতালে ভর্তি করে দাও, আর সময় মতো ফি জমা দেবে। নিজের ভবিষ্যৎ নষ্ট করছো কেন? রিঙ্কুর প্রেমিক নিলয় বলল। নিলয়, আমার জীবন তো সেখানেই যেখানে আমার মা আছে। মাকে ছাড়া আমি জীবন কল্পনাই করতে পারি না। আজ আমি যা কিছু হয়েছি সবই আমার মায়ের পরিশ্রমের ফল। আমি আমার মায়ের ছায়া হয়ে সারা জীবন তার সঙ্গেই থাকব। তুমি যাও, তুমি তোমার মতো বাঁচো। ঈশ্বর না করুন কখনো তোমার জীবনে এমন কঠিন অবস্থা না আসুক, কারণ তোমারও সন্তান তোমার মতো স্বার্থপর হবে, এই ব্যাপারে আমি নিশ্চিত। গুড বাই নিলয়। রিঙ্কু নিলয়ের জীবন থেকে সরে আসে। মাকে সুস্থ রাখার জন্য রিঙ্কু সর্বোচ্চ চেষ্টা করেছিল। নিয়মিত ওষুধ আর রিঙ্কুর ভালোবাসা ভরা যত্নেই অনামিকা ধীরে ধীরে ভালো হতে লাগলো। এখন অনামিকা অনেকটাই স্বাভাবিক জীবনযাপন করছে। আজ দুজনকেই একে অপরের শক্তি হয়ে পাশে থাকে, একে অপরের সব দুঃখ কষ্টে পাশাপাশি দাঁড়িয়ে থাকে। অনামিকা ওর পুরো জীবন মেয়েকে সুস্থ করে তোলার জন্য উৎসর্গ করেছিল, আর এখন রিঙ্কু মায়ের ছায়া হয়ে তার জীবনের শেষ দিন পর্যন্ত পাশে থাকার শপথ নিয়েছে। মা ও মেয়ের সম্পর্ক জীবনের সব সম্পর্কের চেয়ে বড়, কারণ এই সম্পর্কে কোনো অভিমান, কোনো মনোমালিন্য থাকতে পারে না। এই সম্পর্ক হৃদয়ের সঙ্গে হৃদয়ের বন্ধন। বন্ধুরা, গল্পের সমাপ্তি এখানেই। আবার দেখা হবে পরবর্তী আরেকটি গল্পের সাথে।